মক ড্রিল আগামীকাল দেশের 259 জায়গায় মক ড্রিল, কলকাতা সহ বাংলায় 31 জায়গায় হবে। যুদ্ধের সময় কি কি প্রিকশন নিতে হবে তার মহড়া। তার আগে মক ড্রিলের প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, লখনৌ, যোধপুর, বিভিন্ন জায়গা, জম্মু, এই সমস্ত জায়গাতেই মক ড্রিলের প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখছেন একে একে ছবি। একদিকে আমাদের মহড়া শুরু হয়ে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে, কিন্তু আদৌ কি যুদ্ধ হবে, কবে যুদ্ধ হবে, কিভাবে প্রত্যাঘাত, এই মক ড্রিলের প্রস্তুতি, এই মক ড্রিলের প্রস্তুতি তো আমরা দেখছি। তার আগে যাব এই যে মক ড্রিলের নির্দেশ, আরো একবার জানতে চাইবো মৈত্রেয়ীর কাছে যে আগামী কাল কেন মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে, সেরকম কি কোনো লক্ষ্য আছে ভারতের? দেখো অয়ন, মক ড্রিলের নির্দেশ দেওয়ার পেছনে স্বরাষ্ট্র মন্ত্রকের যে বক্তব্য সেটা হচ্ছে যে সাম্প্রতিককালে যে পেহেলগাম অ্যাটাকের পরে ভারতের প্রত্যাঘাতের হুমকি এবং তারপর থেকে দুদেশের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা টেনশন, সেটা কোথাও গিয়ে একটা ফুল ফ্লেজ এসকালেশন বা যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। এবং দফায় দফায় যে বৈঠক, সেই বৈঠকের পরিস্থিতিতে গোটা দেশের মানুষ, তারা যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তারা কি করবেন সেই বিষয়ে তাদেরকে প্রিপেয়ার করা প্রয়োজন বলে স্বরাষ্ট্রমন্ত্রক মনে করেছে। তার একটা বিশেষ কারণ হচ্ছে 1971 সালের পর ফুল ফ্লেজেড ওয়ার বলতে যেটা বোঝায় সেটা ভারত দেখেনি, এবং ভারতের যে বিভিন্ন প্রান্তের মানুষ তারা জানেন না এখনো পর্যন্ত যে যুদ্ধকালীন পরিস্থিতিতে বা কোনো এয়ার স্ট্রাইকের পরিস্থিতি হলে কোথাও সাইরেন বাজলে কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন। কেউ স্কুলে, কলেজে, অফিসে থাকছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি সাইরেন বাজে বা এয়ার স্ট্রাইকের সাইরেন বাজে, সেই ছবিগুলো একটু দেখাই। আজকে মক ড্রিলের প্রস্তুতি শুরু হলো, আজকে মক ড্রিলের প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায়, যেমন শ্রীনগরের ডাল লেকে মক ড্রিলের প্রস্তুতি, বিভিন্ন জায়গায় মক ড্রিলেরও আবার প্রস্তুতি, প্রত্যাঘাতের প্রস্তুতি ভারতের। প্ররোচনা কোন রকম ভাবে মনে করা হচ্ছে যে ক্ষেপণাস্ত্র ছুড়ে প্ররোচিত করতে পারে সীমান্ত এলাকায়, রাজস্থান, কাশ্মীর, বিভিন্ন জায়গায়। দেখুন যোধপুরের ছবি, দেখুন যোধপুরে মক ড্রিলের প্রস্তুতি। এই সাইরেন হুইল দেখতে পাচ্ছেন আপনারা। जो एयर रेड्स होती हैं, किसी पोटेंशियल एयर रेड से बचने के लिए मॉक ड्रिल कराई जाएगी। जो एयर साइरेंस होते हैं वो एयर साइरेंस बजाए जाएंगे, तथा उसके बाद में जो जनरल पब्लिक है, आम जनता को ये बताया जाएगा, एजुकेट किया जाएगा कि एयर साइरन बजने के ऊपर क्या अपने को करना है। बेसिकली जब एयर साइरन बजते हैं तो अपने को एक एयर रेड की आशंका होती है। एयर रेड के अंदर यदि कोई बॉम्ब फटता है कहीं पे तो किसी प्रकार की डेब्रिस और स्प्लिंटर्स जो होते हैं वो जाते हैं। तो अपने को क्या है कि यथासंभव जो कोई खुला स्थान हो जहाँ पे कम से कम कोई डेब्रिस आए करे, 400 वॉलंटियर्स, इनको भी आज जो है सारी की सारी अपनी जो कॉलोनीज हैं, बस्तियां हैं, उन सब के अंदर भेजा जाएगा, तथा वहां से जो है लोगों को एजुकेट कर सकेंगे। কথা বলছিলাম যুদ্ধ প্রস্তুতিতে মহড়া, মক ড্রিল আগামীকাল, সেই মক ড্রিলের প্রস্তুতি এখানেও। কিভাবে শুয়ে পড়ে যদি বিমান হানা হয়, যদি সেরকম ভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তাহলে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে প্রিকশন নিতে হবে, কিভাবে নিজেদেরকে বাঁচাতে হবে, এবং যদি কেউ আহত হন তাদেরকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু মক ড্রিলের প্রস্তুতিতে যুদ্ধের প্রস্তুতি ভারতের। पूरे देश में इस तरह की आपात स्थितियों से निपटने के लिए एक मॉक ड्रिल का आयोजन किया गया है, ताकि आम नागरिक, आम जनमानस इस बात को समझ सके कि उसे किसी भी आपदा की स्थिति में, किसी आपात स्थिति में अपना बचाव कैसे करना है, अपने पड़ोसी का बचाव करना है, दूसरे लोगों का कैसे बचाव करना है, उनको कैसे सहायता पहुंचानी है। খুব গুরুত্ব দিচ্ছেন নিশ্চয়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মৈত্রীর কাছে যাবো। মৈত্রী, 1971-এর কথা বলছিলে, তারপরে লাস্ট আমরা দেশ দেখেছে মক ড্রিল 26/11 ঘটনার পরে, কিন্তু তবুও এইরকম মক ড্রিল কি হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে মক ড্রিলের আবার প্রস্তুতি কেন? দেখো, মক ড্রিলের প্রস্তুতির পেছনে যে বিভিন্ন প্রশাসনিক জায়গায়, তার কারণ গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সিভিল ডিফেন্সের ক্ষেত্রে যে সিভিল ডিফেন্সের এই মক ড্রিল
করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ইকুইপমেন্টস রেডি করারও প্রস্তুতির কথা বলা হয়েছে। এবার প্রশাসনিক স্তরে তাদেরও বেশ কিছু প্রস্তুতি দরকার এই মকড্রিল করার জন্য। তার কারণ যে ধরনের ধরো সাইরেন দরকার বা তাদের যারা কর্মীরা রয়েছে প্রশাসনিক কর্মীদের মোবিলাইজেশন, এই সব কিছু কিন্তু কিছুটা হলেও যারা এখনকার জেনারেশনের যারা প্রশাসনিক কর্মী তাদের জন্যও কিন্তু ব্যাপারটা নতুন, ফলে তাদেরকেও কিছুটা তো প্রস্তুত করা। তার জন্যই কিন্তু আজকে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে মক ড্রিলের আগে থেকেই তারাও একটা মক প্রিপারেশন সেই মক ড্রিলের জন্য করে নিয়েছে। যদিও একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে আজকের একটি বৈঠক করা হয় এবং সেই বৈঠকে এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকাও দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্যের মুখ্য সচিবরা রয়েছে। ক্ষেপণাস্ত্রের পাল্লা কত সেই অনুপাতে এই রকম মক ড্রিল। মৈত্রী, অনেক ধন্যবাদ। চলে যাব লখনউতে স্কুলে, জম্মুতে চলে যাব, জম্মুর স্কুলেও মহড়া, একেবারে মক ড্রিলের প্রস্তুতি। কিভাবে স্কুল যখন চলবে তখন যদি হামলা হয় তাহলে সেইভাবে প্রস্তুতি রাখা, একেবারে টেবিলের তলায় ঢুকে থাকা পড়ুয়ারা, তাদের সেই ট্রেনিং তাদের দেওয়া হলো জম্মু তো পাকিস্তানের একেবারে টার্গেটেই রয়েছে, জম্মু এবং কাশ্মীর। দেখুন সেই ছবি। बच्चों को हम मॉक ड्रिल के थ्रू बता रहे हैं कि आपने अपनी सेफ्टी कैसे अपने आप को सिक्योर करना है। आपने खुद को तो सिक्योर करना ही है, बाकी अगर और भी आगे आपके पीछे अगर ऐसी कंडीशन आपको दिख रही है उनको भी कैसे बचाना है। जैसे मॉक ड्रिल के थ्रू बच्चों को दिखाया गया। स्कूल के टाइम में ऐसी सिचुएशन आ जाती है तो बच्चा कहाँ छुपेगा, ये बच्चों को हम बार टाइम टू टाइम दे रहे हैं जानकारी, क्योंकि मिनिस्ट्री की तरफ से ये हमें गाइडलाइंस आ रही हैं कि बच्चों को कैसे प्रोटेक्ट करना है। वो आपने उनको टाइम टू टाइम गाइडलाइन, जैसे साइरन बज रहा है तो आपने अपना आपको छुपाना है। अगर जैसे हमें टाइम मिलता है मीनवाइल हम भी बच्चों को सेव करने की कोशिश करेंगे। পশ্চিমবঙ্গ বাদ নেই, পশ্চিমবঙ্গে 31 জায়গায় মক ড্রিল হবে আগামীকাল এবং বাছাই করা হয়েছে সেইভাবেই। চিকেন নেক কেটে ফেলার হুমকি, চিকেন নেক দখল করে নেওয়ার হুমকি, চিকেন নেক থেকে 7 সিস্টার দখল করে নেওয়ার হুমকি, এই সমস্ত দিক খতিয়ে দেখে একেবারে বিভিন্ন জায়গায় দেখাবো গ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে যে বাংলায় 31 জায়গা কিভাবে বাছাই করা হয়েছে। সরাসরি চলে যাব আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সীমান্ত এলাকা কিভাবে ভাগ করা হয়েছে? আসলে যখন এরকম কোনো যুদ্ধ পরিস্থিতি হয় তখন চেষ্টা করা হয়, সাধারণত প্রতিপক্ষ চেষ্টা করে সবচেয়ে বেশি ক্ষতি, সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি কোন জায়গায় বোম্বিং করলে করা যেতে পারে। মূলত সেই জায়গাগুলো কি হতে পারে? ঘন জনবসতিপূর্ণ জায়গা হবে প্রথমত, দ্বিতীয়ত স্ট্র্যাটেজিক্যালি শত্রু ভেঙে পড়তে পারে এইরকম কোনো জায়গা হবে, তৃতীয়ত তাদের প্রতিরক্ষায় ক্ষতি হবে এরকম কোনো জায়গা, সেটা সেনা ছাউনি হতে পারে, সেটা এয়ারফোর্সের ক্যান্টনমেন্ট হতে পারে, সেটা হতে পারে সেটা হতে পারে কোনো বড় থার্মাল পাওয়ার মানে ডিভিসি জলাধার বা ফারাক্কা জলাধার এইরকম কোনো জলাধার, বা নজর রাখতে হবে যে আমাদের কলাইকুণ্ডার মতো জায়গা, এবং স্থাপত্য নষ্ট করে একটা জাতির মেরুদণ্ড গুড়িয়ে দেওয়ার চেষ্টা। তো সেই সব বিষয়গুলো মাথায় রেখেই স্ট্র্যাটেজিক্যালি 31টি জায়গা বেছে নেওয়া হয়েছে আমাদের রাজ্যের। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি 31টি জায়গা কেন বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে তুমি বলছিলে প্রথমত হচ্ছে এই চিকেন স্নেক, এই জায়গাটা সবচেয়ে ভাইটাল। এই জায়গাটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে ভারতের জন্য বিপদ। ভারতের একটা পার্ট চলে যাবে উপরে, একটা পার্ট চলে আসবে নিচে। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কারণে বাংলাদেশও বারবার এই চিকেন স্নেক নিয়ে কথা বলছে। কেন, কোন জোর দিয়ে কথা বলছে? তার কারণ বাংলাদেশ বিশ্বাস করে তার সঙ্গে চীন রয়েছে, তার সঙ্গে পাকিস্তান রয়েছে। যদি পাকিস্তান থেকেই থাকে, আর যখন এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে, তাহলে এই চিকেন স্নেক অ্যাটাক করার জন্য বা এটা নষ্ট করার জন্য বাংলাদেশের সাহায্য নিতে পারে। আর সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি এই চিকেন স্নেকের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এই জায়গাগুলোকে ধরে নেওয়া হচ্ছে। এবং রাজ্য, কারণ 7 সিস্টার আবার বলেছে নিশ্চয়ই উপদেষ্টা যে 7 সিস্টার দখল হয়ে যাবে, আর সেই জন্যই স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাগুলোকে স্পর্শকাতর বলা হচ্ছে। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এপাশে নিচে আলিপুরদুয়ার, এপাশে আমরা যদি দিনাজপুরে চলে আসি, দিনাজপুর এবং হাসিমারা
হাসিমারা সংরক্ষণ করতে হবে। হাসিমারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক এয়ার বেস আমাদের, সেই জন্য সেই জায়গাটাতেও স্পর্শকাতর হিসেবে ভাবা হচ্ছে। এবার তুমি বলছিলে দ্বিতীয় পর্যায়ে, আমি যদি দ্বিতীয় পর্যায়ের কথা বলি, একটু আগে যেমন বলছিলাম বাংলাদেশের কথা, সেই জন্য এই সীমান্তবর্তী জায়গা, এই পুরো জায়গাটা মুর্শিদাবাদ পর্যন্ত, মুর্শিদাবাদ, মালদা, এই পুরো দিনাজপুরের জায়গা, এই জায়গাটাকে আমাদেরকে সুরক্ষিত করতে হবে। আর সেই জন্য এইখানে যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো বা সেখানকার স্ট্র্যাটেজিক জায়গাগুলো, সেগুলোকে স্পর্শকাতর ধরে নেওয়া হচ্ছে। সেই কারণে ইসলামপুরের নাম উঠে এসেছে, মুর্শিদাবাদের নাম উঠেছে, নদিয়ার নাম উঠে এসেছে, নিঃসন্দেহে, এবং মুর্শিদাবাদের ফারাক্কার কথা, বালুরঘাটের নাম উঠে এসেছে। ঠিক, হ্যাঁ, ফারাক্কার কথা বলছিলাম, কারণ ফারাক্কা এমন একটা জায়গা, ফারাক্কা যদি আমরা কোনোভাবে ফারাক্কা ক্ষতিগ্রস্ত হয়, তার ব্যাপক প্রভাব পড়বে আমাদের শিল্পে, ব্যাপক প্রভাব পড়বে আমাদের বিদ্যুৎ উৎপাদনে, যে কারণে ফারাক্কার পাশাপাশি অন্যান্য শিল্পাঞ্চলগুলোর কথা মাথায় রাখতে হবে, যার জন্য দুর্গাপুর, বর্ধমান এই জায়গা, এবং দুর্গাপুর, বর্ধমান এই কারণে যে শিল্পাঞ্চল, নিঃসন্দেহে শিল্পাঞ্চল, এবং এই শিল্পাঞ্চলে যদি একবার আঘাত হানা যায় তাহলে একটা জাতির মেরুদণ্ডের উপর বড়সড় আঘাত হানা যেতে পারে। এবং নাম আছে হলদিয়ারও, অবশ্যই হলদিয়া, যে কটা শিল্পাঞ্চল, হলদিয়া গুরুত্বপূর্ণ বন্দর, হলদিয়া, এবং এই হলদিয়া বন্দর থেকে শুরু করে আমরা যদি দেখি, এই হলদিয়া বন্দর থেকে এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই কারণে, তার কারণ স্ট্র্যাটেজিক্যালি আমরা যদি দেখি তাহলে হলদিয়া বন্দরে যদি আঘাত হানা যায় একটা বড় অর্থনৈতিক ক্ষতি হবে। এবং সবশেষে কলকাতার কথা বলতে হবে, এই কলকাতার কথা বলতে হবে একটাই কারণ, আমাদের মেট্রো সিটি, আমাদের দেশের গর্ব কলকাতা, যে কলকাতায় এমন কিছু সৌধ রয়েছে যে সৌধগুলো বিশ্বাস করা হয় আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের শিকড়, যদি তার উপর আঘাত আনা যায় তাহলে সে আঘাত হবে জাতির উপরে। যে কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালকেও ক্যামোফ্লেজ করা হয়েছিল, হাওড়া ব্রিজ ক্যামোফ্লেজ করা হয়েছিল, সেই রকম ব্যবস্থা এবারও করা হতে পারে। তুমি হলদিয়ার কথা বললে, এছাড়াও কোলাঘাটও আছে, ফারাক্কাও আছে, এই সব গুরুত্বপূর্ণ দিকগুলোতে এই মক ড্রিলের প্রস্তুতি নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কি বলছেন একবার দেখাই। যেমন রাজীব কুমার শ্রীবাস্তব, সমীর মিত্র, প্রফুল্ল বক্সি। এখন আমরা এই স্ট্রাইক করার জন্য, এটা শুধু লাইন অফ কন্ট্রোলে হবে না, এটা হয় ওদের ইন্টারন্যাশনাল বর্ডারে হবে, আর ওদের নেভাল অ্যাসেট যেটা আছে, যেটা আরাবিয়ান সি আছে, যেখানে মার্কান কোস্ট আছে, গদার পোর্ট আছে, করাচি আছে, তার মানে নেভি, এয়ারফোর্স, স্ট্র্যাটেজিক্যাল এন্ড মিসাইল সিলো যেটা আছে ওটা অ্যাটাক করবে, তার মানে এটা ফুল ফ্লেজ ওয়ার। আমার মনে হয় দিনের টাইমে অ্যাটাকটা হবে, কিন্তু রাতের জন্য, সুরক্ষার জন্য এটা করলো। রিসোর্স ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি, এটা বলি, ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি শুধু আমাদের ডিফেন্স ফোর্সেস নয়, ওর মধ্যে মানুষের অনেকগুলো যোগদান, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন আমি জানি। তাহলে পেছনে আমাদের কি দরকার? পেছনে আমাদের ডিফেন্স প্রোটেকশন, পেছনে আমাদের মানুষের সাপোর্ট, পেছনে আমাদের হসপিটালের সাপোর্ট, চেন আছে, লজিস্টিক চেনটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন। যুদ্ধকে যদি তুমি সরাতে চাও, যুদ্ধকে যদি জিততে চাও, তাহলে অগ্রিম প্রস্তুতি দরকার, যাতে করে যারা এনিমি আছে তারা জানতে পারে যে এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তার কি কি লোকসান হবে। কোনো যুদ্ধ সিঙ্গেল প্রঙ্গে হয় না, সিঙ্গেল অ্যাপ্রোচে হয় না। এখন লড়তে গেলে তিনটে ইনসিঙ্ক হতে হবে, আকাশে, স্থলে এবং জলে। অনেকেই চাইছেন যে যুদ্ধটা না হোক, খুব ভালো কথা, কারণ যুদ্ধ কোনোদিনই ভালো কিছু হয় না। তবে আমি বলবো যে অপমান, যে অন্যায়, যে নৃশংসতা ওই 26 জনের ওপরে দিয়ে গেছে, তার তো একটা জবাব নিতেই হবে, তার তো একটা বদলা নিতেই হবে। मॉक ड्रिल इसलिए कराई जाती है सिविल डिफेंस के द्वारा, ये प्रोटेक्ट करता है अपने सिविलियंस को जिनके ऊपर संकट आता है लड़ाई के दौरान, कि जिनकी प्रताड़ना बढ़ती है, लड़ाई उनकी सफरिंग और प्रताड़ना कम हो। एयर रेड आ रहा है या मिसाइल अटैक होने वाला है, पब्लिक किस तरीके से अपना ब्लैकआउट करेगी और किस तरीके से वो अपने प्रोटेक्टेड एरियाज में जाएगी। जो डेबरे में लोग धंस जाते हैं उनको निकालने का काम, रेस्क्यू ऑपरेशंस और ब्लैकआउट्स, ये सारा का सारा काम सिविल डिफेंस करती है। इसीलिए हमको ये एक्सरसाइज के ऊपर बहुत ध्यान देना पड़ेगा।